ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 13 পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের কি ভূমিকা ছিল বা জোট নিরপেক্ষ আন্দোলনে পণ্ডিত জওহরলাল নেহরুর কি ভূমিকা ছিল এই সম্পর্কে 20 নম্বরের যে নোটস সেটি আলোচনার শেষে তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরব। তো দেখো, ভারতের জোট নিরপেক্ষ নীতিটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে, তারপরে ভারতের ভূমিকা এবং নেহেরুর কি ভূমিকা সেটা আমাদেরকে জানতে হবে। তা জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যেমন দুটি ভাগে ভাগ হয়ে যায়, যেমন একদিকে থাকে সমাজতান্ত্রিক রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, অন্যদিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রজোট। এই দুই জোটের বাইরে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ নীতি অবলম্বন করাকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি। তা ভারত যখন স্বাধীন হয় তার আগ পর্যন্ত ভারতের কোনো বিদেশ নীতি ছিল না। ভারত স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তিনি এক বলিষ্ঠ স্বতন্ত্র স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করেন, যার নাম জোট নিরপেক্ষ নীতি। ভারতের যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে, ভারতের যে শান্তি এবং অহিংসার পথ ধরে ভারতীয় সভ্যতা এতদিন ধরে চলে এসেছে, তার উপর ভিত্তি করেই ভারতের এই পররাষ্ট্রনীতি গৃহীত হয়েছিল। পারমার এবং পার্কিন্স বলে এক ঐতিহাসিক তিনি বলছেন যে ভারতের যে চিরাচরিত ঐতিহ্য, ভারতের যে প্রাচীন সভ্যতা, বিশেষ করে হিন্দু মুসলিম খ্রিস্টান যে আদর্শ, ধর্মীয় আদর্শ, তার ভিতরে একটা সমন্বয় সাধন করে যে বিদেশ নীতি গ্রহণ করা হয় তার নাম জোট নিরপেক্ষ নীতি। অর্থাৎ ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, এই দুই জোটের মধ্যে না গিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ভারতের প্রাচীন ঐতিহ্য, শান্তি, অহিংসার পথে যে বিদেশ নীতি ভারত গ্রহণ করে, সম্পূর্ণ স্বাধীনভাবে যে বিদেশ নীতি গ্রহণ করে তার নাম জোট নিরপেক্ষ নীতি। তবে এখানে জোট নিরপেক্ষ মানে কিন্তু নিরপেক্ষ নয়। ঠান্ডা লড়াই এবং ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে যে সমস্ত সামরিক জোট তৈরি হয়েছিল সেগুলো থেকে দূরে থাকাই হলো জোট নিরপেক্ষ নীতি। জোট নিরপেক্ষ নীতি অন্য দিক দিয়ে দেখতে গেলে যে জোট নিরপেক্ষ নীতি ছিল বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণের একটি উপায় মাত্র। জওহরলাল নেহরু পরিষ্কার বলেছেন যে জোট নিরপেক্ষ মানেই কিন্তু নিরপেক্ষ থাকা নয়। যেখানে শান্তি, অহিংসা বা ন্যায় নীতি যেখানে লঙ্ঘিত হয়, যেখানে আক্রমণ সংঘটিত হয়, সেখানে কিন্তু তিনি জোট নিরপেক্ষ নন বা সেখানে নিরপেক্ষ নন, সেখানে তিনি সক্রিয়ভাবে বিষয়টা হস্তক্ষেপ করবেন। এইভাবে জোট নিরপেক্ষর নীতিকে ব্যাখ্যা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এখন প্রশ্ন হচ্ছে যে এই জোট নিরপেক্ষ নীতিতে ভারতের ভূমিকাটা কি? দেখো, জোট নিরপেক্ষ নীতির সূচনা করেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং পরবর্তীকালে এশিয়া, আফ্রিকার, লাতিন আমেরিকার যে সমস্ত দরিদ্র দেশ, যাকে আমরা বলি তৃতীয় বিশ্ব, সেই তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো তারাও কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়েছিলেন। ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়, এরপরে বেলগ্রেড শহরে শীর্ষ সম্মেলন হয়, যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে কায়রো সম্মেলন হয়। এরকম বিভিন্ন আন্তর্জাতিক স্তরে জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন সম্মেলন অনুষ্ঠিত হয়, যে সম্মেলনগুলোতে এশিয়া, আফ্রিকা থেকে অনেকগুলো দেশ, প্রায় 25 থেকে 30টা দেশ কিন্তু সেখানে উপস্থিত হয় এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করে। আর ভারত ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যমণি, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উল্লেখযোগ্য ব্যক্তি। এখন বিশ্বে ঠান্ডা লড়াইয়ের কালে বিভিন্ন সংকট দেখা দেয় আমরা জানি। আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বলি তো প্রথমে আমাদের মাথায় আসে কোরিয়া সংকট। তো এই কোরিয়া সংকট যখন বাধে, যখন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে আক্রমণ করে, তখন ভারত কিন্তু এই কোরিয়া সমস্যার সমাধানের উদ্যোগ নেয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দক্ষিণ কোরিয়াকে আক্রমণকারী বলে ঘোষণা করে ভারত এবং এখানে আমেরিকা বা রাশিয়ার কোনো পক্ষ অবলম্বন না করে ভারত এই কোরিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করে। তা প্রথম দিকে আমেরিকা এবং রাশিয়া ভারতকে বিশেষ একটা গুরুত্ব দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত ভারতের যে যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ, সেই উদ্যোগকে এই উভয় শক্তি স্বাগত জানায়
এবং কোরিয়া সমস্যার সমাধানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুই কোরিয়ার মধ্যে যে বন্দি বিনিময় হয়, সেই বন্দি বিনিময় যে কমিশন, সেটি ভারতের নেতৃত্বে গঠিত হয় এবং যুদ্ধ থামানোর জন্য যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তারও সভাপতি হয় ভারত থেকে। তো এইভাবে দেখা যায় যে কোরিয়া সমস্যা সমাধানে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, বিশেষ করে পণ্ডিত জওহরলাল নেহরু। এরপর আমরা ভিয়েতনাম সংকটের কথা বলতে পারি। তো ভিয়েতনাম যুদ্ধ যখন শুরু হয় তখন ভারতবর্ষ বা ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু আমেরিকাকে তীব্রভাবে নিন্দা করে। ভিয়েতনামি যে মুক্তি বাহিনী, যে স্বাধীনতা সংগ্রামের তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ভারত অকুণ্ঠভাবে সমর্থন জানায় এবং আমেরিকার তীব্র সমালোচনা করে। যখন ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় তখন ভারত থেকে যে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স টিম, সেই টিম কিন্তু পাঠানো হয় ভিয়েতনামে এবং এই আর্ত বা যুদ্ধে ক্ষতিগ্রস্তদেরকে সেবা করতে থাকে এই মেডিকেল টিম। এবং একটা সময় যে দুই ভিয়েতনাম সংযুক্ত হয় 1975 সালের পরে গিয়ে তৈরি হয় প্রজাতান্ত্রিক ভিয়েতনাম, যে সেই ভিয়েতনাম গঠনের ক্ষেত্রেও ভারত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে নেহেরু বা ভারতবর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনকে কেন্দ্র করে। এবার যদি আমরা মধ্য এশিয়ার দিকে দেখি, তা মধ্য এশিয়ার মধ্যপ্রাচ্য যে সংকট, সেই সংকটে বিশেষ করে আরব ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে যে সিয়াটো চুক্তি হয়, যে ন্যাটো চুক্তি হয়, বাগদাদ চুক্তি হয়, এই সমস্ত চুক্তিগুলোতে ভারতকে অংশগ্রহণের অনুরোধ করা হয়। ভারত পরিষ্কারভাবে এই সমস্ত চুক্তিগুলোতে যোগদান করবে না জানিয়ে দেয়, অর্থাৎ এই চুক্তিগুলো থেকে ভারত দূরে থাকে। আবার সুয়েজ সংকট, মিশরের সুয়েজ খালকে কেন্দ্র করে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এরা মিশরের উপরে আক্রমণ করে। তখন মিশরের রাষ্ট্রপতি ছিলেন গামাল আবদেল নাসের। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনে নেহেরুর এক প্রধান শরিক ছিলেন, সহযোগী ছিলেন এই গামাল আবদেল নাসের। ফলে নেহেরু এই ইংল্যান্ড এবং ফ্রান্সের যে আক্রমণ মিশরের উপরে, সেই আক্রমণের তীব্র নিন্দা করে এবং জাতিপুঞ্জে ভারতবর্ষ বলে যদি এই আক্রমণ বন্ধ না হয়, ইংল্যান্ড ফ্রান্স যদি এই আক্রমণ বন্ধ না করে, তাহলে কিন্তু ভারতও মিশরের সমর্থনে সেনা পাঠাতে বাধ্য থাকবে। তো একটা সময় আমরা জানি যে এই সুয়েজ সংকটের সমাধান হয়ে যায়, মিশরের উপরে ইংল্যান্ড ফ্রান্সের আক্রমণ থেমে যায় এবং জাতিপুঞ্জের বাহিনী সেখানে উপস্থিত হয়। তো এই সমস্ত ঘটনাগুলোতে ভারত একটা সদর্থক ভূমিকা নিয়েছিল, একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সুয়েজ সংকট সমাধানে। এছাড়া কঙ্গোতে স্বাধীনতা সংগ্রাম চলছিল সেই সময়। সেই কঙ্গোর স্বাধীনতা সংগ্রামে কঙ্গোকে সাহায্য করার জন্য ভারত কিন্তু সেখানে সেনা পাঠিয়েছিল। আলজেরিয়াতে মুক্তি সংগ্রাম হয়, তো সেই আলজেরিয়ার মুক্তি সংগ্রামেও ভারত কিন্তু সেখানে সেনা পাঠায়। আবার চীন জাতিপুঞ্জে যখন স্থায়ী সদস্য লাভের জন্য আবেদন করে, তখন ভারত কিন্তু তাকে সমর্থন করে। আমেরিকা, রাশিয়া চীনকে কিন্তু সমর্থন করেনি এই জাতিপুঞ্জে সদস্যপদ পাওয়ার জন্য, কিন্তু ভারত চীনকে সমর্থন করে এবং ভারত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। তৃতীয় বিশ্বের যে আন্দোলন, আমরা থার্ড ওয়ার্ল্ডের পরে যে বড় প্রশ্ন আমাদেরকে পড়তে হচ্ছে, সেই তৃতীয় বিশ্বের আন্দোলনে এই জোট নিরপেক্ষ নীতি একটা বড় ভূমিকা নিয়েছিল বা ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তৃতীয় বিশ্বের দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এবং তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতি এবং পণ্ডিত জওহরলাল নেহরু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে জোট নিরপেক্ষ নীতিকে কেন্দ্র করে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, নেহেরু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন ঠিকই, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন। যেমন এক্ষেত্রে আমরা ভারত চীন বিরোধের কথা বলতে পারি। দেখো, ভারতের যে জোট নিরপেক্ষ নীতি, তার একটা শরিক কিন্তু ছিলেন চীন। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, তার সাথে নেহেরুর একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে এবং ভারত আর চীনের মধ্যে স্বাক্ষরিত হয় পঞ্চশীল চুক্তি। পঞ্চশীল অর্থাৎ পাঁচটি নীতি, পাঁচটি শীল অর্থাৎ অনুশীলন করা। বৌদ্ধ ধর্মে যেমন আমরা বিভিন্ন শীলের কথা জানতে পারি, তো এইভাবে পাঁচটি নীতি, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করা, এইভাবে পঞ্চশীল নীতির পাঁচটি নীতি গৃহীত হয়। পঞ্চশীলের উপর তোমাদের পরীক্ষা আসতে পারে,
তারও অ্যান্সার আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। তা যাই হোক, এই পঞ্চশীল চুক্তি অর্থাৎ বন্ধুত্বের যে সম্পর্ক সেটা কিন্তু চীনের সাথে ভারতের পাকাপাকিভাবে এই চুক্তির মাধ্যমে স্থির হয়। কিন্তু ভারতবর্ষ চীনের যে তিব্বত রয়েছে, তিব্বতের দলাই লামা যিনি প্রধান ধর্মগুরু, তাকে আশ্রয় দেন। তিনি চীন থেকে পালিয়ে এসে ভারতে এসে আশ্রয় নেন। এই ঘটনায় চীন ক্ষুব্ধ হয় এবং চীন কোনো কিছু আগাম সতর্কতা না জানিয়ে 1962-র 20 অক্টোবর আচমকা ভারত আক্রমণ করে এবং আবার 1 মাস বাদে 20 নভেম্বর আচমকা যুদ্ধ ত্যাগ করে তারা দেশে ফিরে যায়। তো এই ঘটনায় জোট নিরপেক্ষ আন্দোলনের ব্যর্থতাই প্রমাণিত হয়। এছাড়া ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ ব্যর্থ হয়েছিল। 1958 সালে ভারত বেরুবাড়ি অঞ্চলের কিছু জায়গা পাকিস্তানের হাতে তুলে দেয়। তা সত্ত্বেও 1965 সালে পাকিস্তান ভারতবর্ষ আক্রমণ করে, শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। শেষ পর্যন্ত সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান কোশিগিন তার মধ্যস্থতায় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আইয়ুব খান, এদের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হলেও তার পরবর্তীতেও দেখা যায় যে পাকিস্তান বিভিন্নভাবে ভারতে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং ভারতের সাথে শত্রুতামূলক যে সম্পর্ক সেটা বজায় রেখেছে। তাই সেক্ষেত্রেও আমরা দেখব যে জোট নিরপেক্ষ নীতি বা ভারতের যে বিদেশ নীতি সেটা ব্যর্থ হচ্ছে এই চীনের ক্ষেত্রে এবং পাকিস্তানের ক্ষেত্রে। তাই এই ব্যর্থতাকে যদি আমি সরিয়ে রাখি, তা সত্ত্বেও দেখব যে তৃতীয় বিশ্বের দেশের নেতৃত্বের ক্ষেত্রে, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে শান্তি স্থাপনের ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শান্তি স্থাপনের ক্ষেত্রে, কঙ্গো আলজেরিয়াতে শান্তি স্থাপনের ক্ষেত্রে ভারত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে মানেই ভারতের প্রধানমন্ত্রী নেহেরু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এই জন্য জোট নিরপেক্ষ আন্দোলনে যা ভারতের ভূমিকা, তাই কিন্তু নেহেরুর ভূমিকা। তা 20 নম্বরের এই অ্যান্সার এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স DSCC 13 20 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো, অথবা জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা লেখো। উত্তরটা যেভাবে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতে যোগ না দিয়ে স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদ্রত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। প্যারা করে দেখো, স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতের নিজস্ব কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি ছিল না। স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলেই প্রথম স্বতন্ত্র বিদেশ নীতি গৃহীত হয়। অহিংসা ও শান্তিকে ভিত্তি করে ভারত তার পররাষ্ট্রনীতি নির্ধারণে অগ্রসর হয়। চিরাচরিত ঐতিহ্যকে সে কখনো উপেক্ষা করেনি। তাই পামার ও পার্কিন্স বলেছেন, এদেশে বহু শতাব্দী ধরে গড়ে ওঠা সভ্যতা সমূহের মধ্যে বিশেষত হিন্দু, বৌদ্ধ ও মুসলিম জীবন দর্শন ও চিন্তাশৈলীর মধ্যে ভারতের পররাষ্ট্রনীতির মূল নিহিত আছে। প্যারা করে, ভারতের জোট নিরপেক্ষ নীতি আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে থেকে অপসারণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণের একটি উপায়। নেহরু বলেছিলেন, ঠান্ডা লড়াই ও তার সংশ্লিষ্ট সামরিক চুক্তিগুলোর ক্ষেত্রে আমরা নির্জোট। জোট নিরপেক্ষ রাজনীতির অর্থ হলো যুদ্ধ পরবর্তী বিশ্বের দুই শক্তি শিবির মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এদের কোনো পক্ষের সাথেই হাত না মিলিয়ে স্বতন্ত্র অবস্থান বজায় রাখা। প্যারা করে, 1950 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে শক্তিধর রাষ্ট্রগুলির চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারত এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। প্রথমে কোনো পক্ষই ভারতকে আমল বা গুরুত্ব না দিলেও পরে তার যুদ্ধবিরতির উদ্যোগকে উভয় শক্তি স্বাগত। যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় নিয়ে সমস্যা দেখা দিলে ভারতের মধ্যস্থতায় জেনারেল থিমায়ার নেতৃত্বে এই সমস্যার সুষ্ঠু সমাধান হয়। প্যারা করে, ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম ও পরে ভিয়েতনাম সমস্যার সমাধানেও ভারতের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের জনসাধারণের মুক্তি সংগ্রামকে ভারত খোলা মনে সমর্থন করে। এ ব্যাপারে 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনেও ভারতের ভূমিকা ছিল গৌরবজনক। সম্মেলনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য 3টি কমিশন নিযুক্ত হয়। সেগুলি সভাপতি নিযুক্ত হন JM দেশাই, JN খোসলা এবং জেনারেল
পার্থ সারথি। প্যারা করে 1949 খ্রিস্টাব্দে চীনের সাম্যবাদী প্রজাতন্ত্র স্থাপিত হলে মার্কিন প্রজাতন্ত্রী চীনকে জাতিপুঞ্জের স্বীকৃতি দেয়নি। বিবাদ থাকা সত্ত্বেও চীনকে জাতিপুঞ্জের সদস্য করার পক্ষে সমর্থন জানিয়ে ভারত জোরালো বক্তব্য রাখে। অবশেষে কমিউনিস্ট চীনকে জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের সদস্যরূপে গ্রহণ করা হয়। প্যারা করে 1950 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে সামরিক জোট স্থাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটো ও বাগদাদ চুক্তি ভারত অগ্রাহ্য করে। পশ্চিম এশিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত অকুণ্ঠ সমর্থন জানায়। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট এবং মিশরের উপর ইঙ্গো ফরাসি ও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানায়। নেহেরু মিশরকে সাহায্য করতে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দেন। জাতিপুঞ্জের হস্তক্ষেপে আক্রমণকারীরা মিশর ত্যাগ করে। এইভাবে মিশর সমস্যার সমাধানে ভারত সক্রিয় ভূমিকা গ্রহণ করে। কঙ্গোকে ঐক্যবদ্ধ রেখে সেখানে শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রসংঘ বাহিনীকে সাহায্য করতে ভারত সেনাদল পাঠায়। আলজেরিয়ার মুক্তি সংগ্রামে ভারত দ্বিধাহীন সমর্থন জানায়। প্যারা করে 1954 খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি স্থাপনে বিশ্বয়ে এক নতুন পথ নির্দেশ পায়। পরের বছরই ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া আফ্রিকার 29টি রাষ্ট্রের এক সম্মেলনে ভারতের নেতৃত্বে বিশ্বের নির্জোট আন্দোলনের সূত্রপাত হয়। পরে 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও ভারত ছিল মধ্যমণি। এইভাবে ভারত ঠান্ডা লড়াইয়ের বাইরে নির্জোট তৃতীয় বিশ্ব গঠনের পথে এগিয়ে যায়। প্যারা করে 1956 খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সোভিয়েত আক্রমণ এবং 1958 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কয়েকজন হাঙ্গেরীয় নেতার মৃত্যুদণ্ডের ঘটনায় ভারত প্রতিবাদ জানায়। হাঙ্গেরি সংকট নিরসনে ভারত সম্মিলিত জাতিপুঞ্জে বিশেষ সক্রিয়তা প্রদর্শন করে। প্যারা করে ভারতের নির্জোট নীতি কিন্তু চীন ও ভারতের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। 1959 খ্রিস্টাব্দে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামাকে ভারতে আশ্রয় দান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে ভারত চীন বিরোধ সৃষ্টি হয়। 1962 খ্রিস্টাব্দের 20 অক্টোবর চীন ভারত আক্রমণ করে। আবার 21 নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু এখনও পর্যন্ত চীন বিভিন্নভাবে যুদ্ধের পটভূমি প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্যারা করে কাশ্মীর প্রশ্ন, পাক ভারত আন্তর্জাতিক সীমানা বিরোধ ইত্যাদি পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তোলে। 1958 খ্রিস্টাব্দে নেহেরু নুন চুক্তি দ্বারা ভারত বেরুবাড়ি অঞ্চলের একটা অংশ পাকিস্তানের হাতে তুলে দিলেও সীমানা বিরোধ থামেনি। 1965 খ্রিস্টাব্দে পাকিস্তান কচ্ছ সীমান্তের কিছু অঞ্চল অধিকার করলে পাক ভারত যুদ্ধ শুরু হয়। পরে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে যুদ্ধ বিরতি হয়। এরই পরিপ্রেক্ষিতে 1966 খ্রিস্টাব্দে সোভিয়েত প্রধানমন্ত্রী কোশিগিনের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই প্রাক যুদ্ধবিরতি সীমারেখা মেনে নেয়। যদিও জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রচ্ছন্ন মদত দিয়ে পাকিস্তান আজও ভারত বিরোধী কার্যকলাপে সদা সচেষ্ট। প্যারা করে তৃতীয় বিশ্বের দেশগুলিকে একই মঞ্চে জোটবদ্ধ করে ভারত বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতিতে ভারসাম্য বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল। ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের ক্ষেত্রে জওহরলালের সতর্ক বাণী ছিল খুবই ইতিবাচক। যেখানে স্বাধীনতা বিপন্ন অথবা ন্যায়নীতি আক্রান্ত অথবা যেখানে আক্রমণ সংগঠিত হয় সেখানে নিরপেক্ষতা অর্থহীন। এই কথাটাই এখানে ইংরেজিতে লেখা আছে, তোমরা দেখে লিখে নিতে পারো বা নাও লিখতে পারো। তো এই ছিল ভারতের জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা বা জওহরলাল নেহরুর কী ভূমিকা, তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।